মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই কামারখাড়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিএনপির মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা জনাব মমতাজ আলো। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টঙ্গীবাড়ি উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য শ্রমিক দলের অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং অত্যন্ত প্রিয় মা বোনেরা যারা ইতিমধ্যে চলে যাওয়া শুরু করেছেন। এই কারণে আমি বক্তব্য দেব না, আমাদের প্রিয়নাথাই বক্তব্য দেবেন। আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলবো। বহুবার আলাপ আলোচনা হয়েছে, আপনাদের সাথে কথাবার্তা হয়েছে। বক্তব্য যদি সুযোগ পাই তাহলে আগামী 9 তারিখ টঙ্গীবাড়িতে কেন্দ্রীয় একটি জনসমাবেশ আমরা করব। যেই জনসমাবেশটি হবে শেষ জনসমাবেশ, এবং সেই সমাবেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব থাকবেন। সেখানে আপনারা আমন্ত্রিত। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছিলেন তার চাইতে 2 গুণ 3 গুণ লোক বৃদ্ধি করে আপনারা একটি মিছিল করতে করতে সেই টঙ্গীবাড়িতে চলে আসবেন। সেটা আপনাদের কেন দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিবেন। তিনি যদি বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন, তাহলে তিনি বাংলাদেশকে মদিনার সনদে পরিচালিত করবেন। তার মানে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে তিনি এই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই দিক থেকে ইসলাম সমৃদ্ধশালী হবে। আমাদের প্রিয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেছেন। আমাদের প্রিয়তা তারেক রহমান অনেক পরিকল্পনা নিয়ে তিনি এই নির্বাচন পরিচালিত করছেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি এদেশের জনগণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করে, তাহলে আমরা বিশ্বাস করি তিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি মুসলিম দেশ হিসেবে তো অবশ্যই, তারপরেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সাথে তাল মিলিয়ে একটি সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন। বক্তব্য আর বাড়াবো না, 2-1টি কথা বলবো। এখানে আলামিন শিকদার, প্রবাসী আলামিন শিকদার একটি দাবি করেছে, দাবিটা যৌক্তিক। আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে যদি জেলে সাজাতে হয়, আমাদের প্রজন্মকে যদি সঠিক শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে এই দেশকে স্বাবলম্বী করতে হয়, এই জাতিকে সমৃদ্ধশালী করতে হয়, শিক্ষার কোনো বিকল্প নেই। সেই কারণে এই এলাকায় দক্ষিণাঞ্চলে একটি কলেজ নির্মিত হোক, সেটা আমিও চাই, আমারও প্রাণের দাবি। আগামীতে আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেব, আপনাকে আমি বললাম শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে, শিক্ষার মান উন্নয়নে, শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে আপনার অনেক পরিকল্পনা বাস্তব রয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক আপনি বিশ্ববিদ্যালয়ও করবেন, বিশ্ববিদ্যালয়ের পাশে এই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করে যাবেন। আপনাদের কাছে আমি আপনাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য, মানবিক মূল্যবোধ বৃদ্ধি করার জন্য 2-1টি কথা রেখে যাব। আমাদের সমাজে কিছু অনৈতিক কার্যকলাপ হয়, আমাদের সমাজে যুব সম্প্রদায়ের মধ্যে মাদকাসক্তির একটি প্রবণতা দেখা যায়। আমি জানি না কামারখাড়াতে এটা আছে কিনা, যদি থেকে থাকে আপনারা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার অতি প্রিয় মা বোনেরা, আপনারা এটাকে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। আপনারা জানেন আমাদের সন্তানরা কখন বাড়িতে আসে, কখন বাড়ি থেকে বের হয়, তারা কি অবস্থায় থাকে। তারা যদি নেশাগ্রস্ত অবস্থায় থেকে থাকে তাহলে তাদেরকে ওই পথ থেকে, ওই জঘন্য পথ থেকে নিবৃত্ত করে তাদেরকে সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনবেন। এই সমাজে হানাহানি রয়েছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সমস্ত কর্মকাণ্ড রয়েছে, যদি থেকে থাকে তাহলে আপনারা তাও প্রতিবাদ করবেন। আমি দায়িত্বহীন ভাষায় আপনাদের সম্মুখে ঘোষণা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী ঘুষ বাণিজ্য করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না। আপনারা প্রতিরোধ করবেন, প্রতিবাদ
করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আপনাদেরকে প্রতিরোধ করবে। সেই কারণেই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে ধানের শীষে ভোট দিয়ে ব্যাপকভাবে নির্বাচিত করবেন। অনেক বক্তাই পূর্ববর্তী বক্তারা আপনারা বলেছে যে যে একটা ভোটার এখানে 5টি ঘরে যাবেন, আমি বলবো 5টি ঘরে না, আপনারা যদি বাই রোটেশন কাজ করেন, আমাদের এই কামারখাড়া ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন এবং সমৃদ্ধশালী ইউনিয়ন। এই কামারখাড়া ইউনিয়নে ভোট অনেক বেশি ভোটের মধ্যে এই কামারখাড়া ইউনিয়নও একটা। সেই ক্ষেত্রে আপনারা একটা টিম করে দিয়ে আজকে থেকে বাড়ি বাড়ি পাঠিয়ে সমস্ত ভোটারদেরকে সচেতন করে ভোট কেন্দ্রে পাঠাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ বিনয় জানিয়ে নিবেদন করে বক্তব্য শেষ করার আগে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মা বোনেরা ভালো থাকবেন সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের এই থানার সম্মানিত সভাপতি জননেতা আলী আসগর রিপন মল্লিক সহ জেলা এবং থানা ওয়ার্ড সর্বস্তর নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে নির্বাচন উত্তর এত বড় সুন্দর এবং একটি সাবলীল পরিবেশে আজকের এই আলোচনা সবাই এখানে হলো। মূল আলোচনা শপথ নিয়ে যেতে হবে। যত ষড়যন্ত্র হোক, অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশকে আফগানিস্তানে বানানোর ষড়যন্ত্র হচ্ছে। বাঙালি বলেছেন সবার উপরে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রশ্নে কোন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, কোন অত্যাচারীকে প্রশ্রয় দেওয়া হবে না, কোন জুলুমকারকে প্রশ্রয় দেওয়া হবে না, কোন সন্ত্রাসীকে জায়গা দেওয়া হবে না, কোন মাদকাসক্তকে জায়গা দেওয়া হবে না। এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে করতে হবে। আজকে বাংলাদেশের আপনারা যদি আপনাদের প্রতিনিধি পাঠান, আপনারা যদি আমাকে নির্বাচিত করে আগামীতে ওই পার্লামেন্টে পাঠান, আপনাদের কথা দিতে পারি। আপনারা স্বপ্নে দেখেছেন এখানে একটা স্টেডিয়াম হওয়া উচিত, আপনারা স্বপ্নে দেখেছেন এখানে একটি কলেজ হওয়া উচিত, আপনারা স্বপ্নে দেখেছেন এই জায়গায় মাঠে ভরাট করা উচিত। আমি বহুবার এখানে এসেছি, এখানে দেখছি বর্ষাকালে আমাদের ছেলেরা খেলতে পারে না, এই মাঠের অভাবের কারণে এখানে মাঠটা আসলে ভরাট করা উচিত। আসলে সত্য, এই দক্ষিণবঙ্গে আমাদের এই বিক্রমপুরের এলাকায় একটি কলেজ হওয়া উচিত। আমাদের এখানে আরো উন্নয়নমূলক অনেক কাজ করা উচিত। তবে আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদেরকে এখান থেকে একটি আমাদের আধুনিক হাসপাতাল, কারণ এখানে সুচিকিৎসার ব্যবস্থা নাই। আমাদের কল্যাণী হাসপাতাল, আমাদের লোহজনী হাসপাতাল, সেখানে উল্লেখযোগ্য উন্নত সরঞ্জামাদি নাই। যার ডাক্তার আছে তাদেরকেও কারো খুঁজে পাওয়া যায়, কারো খুঁজে পাওয়া যায় না। অত্যন্ত বাজে পরিবেশ। আমরা বলতে চাই, আপনারা যদি নির্বাচিত করে এখানে প্রতিনিধিকে পাঠান, আমরা পার্লামেন্টে গিয়ে আমরা সরকারকে বলবো দ্রুত এই বিক্রমপুরের এই 2 আসনের মধ্যে একটি আধুনিক হাসপাতাল করা দরকার। জনগণের দাবি এবং আমার দাবি থাকবে এই হাসপাতালে নির্মাণের জন্য, আর থাকবে আমাদের শিশু বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। আমাদের 14-15 বছরের শিশু সন্তানেরা, আমাদের শিশু ছাত্ররা আজকে মাদক আসক্ত হয়ে যাচ্ছে। গত 16টি বছর বাংলাদেশে কোনো আইন কানুন ছিল না। মাদক ব্যবসায়ীরা এই সরকারের সেন্টারে থেকে এই বিক্রমপুরকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশকে ধ্বংসের মুখোমুখি করে নিয়েছে। আজকে দেশকে বাঁচাতে হলে, এই বিক্রমপুরকে বাঁচাতে হলে, আমাদের 2 আসনকে বাঁচাতে হলে মাদক মুক্ত পরিবেশ করতে হবে। এ কারণে আমি আমাদের থানার সাথে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি। আমাদের সকলে সহায়তা করেছেন। যে কোনো রকম দুর্বৃত্তায়নের মধ্যে তারা আছে, আপনারাও থাকতে হবে। কোন মাদকাসক্ত যদি পান, আপনারা থানায় জানাবেন অথবা আমাদের জানাবেন। আমরা কোন মাদক ব্যবসায়ীদেরকে এই এলাকায় কোনো জায়গা দেওয়া হবে না। মাদক মুক্ত পরিবেশ আমরা এখানে করবো ইনশাল্লাহ। আর একটা করবো সন্ত্রাস মুক্ত পরিবেশ, দখলদারিত্বের পরিবেশ, কর্তৃত্ববাদের পরিবেশ। তারা দেশকে দূষিত করে বলছে, একে আরেক জায়গা দখল করছে, দখলের মধ্য দিয়ে
রাষ্ট্রনিবিক সামনে আপনাদের সকলের সেই সহযোগিতা চাই। বন্ধুরা আমার মায়েরা, আপনাদের প্রতি অনুরোধ, একজন ব্যক্তির পক্ষে এত বড় নির্বাচন করা সম্ভব নয়। আজকে যদি এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী প্রার্থীকে আপনারা পার্লামেন্টে পাঠাতে চান, ভালো রেজাল্ট করাতে চান, তাহলে এখানে সবাইকে ধানের শীষের প্রার্থী হতে হবে। আজকে যা আমাকে প্রার্থী করা হয়েছে আমি মূল বিষয় নয়, মূল বিষয় হলো আমাদের ধানের শীষ। আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন তখন আমার কোনো ছবি সেখানে থাকবে না, সেখানে আছে তার ছবি থাকবে ধানের শীষের। তাই প্রার্থীর যে উল্লেখযোগ্য মূল্যবান বিষয় হলো আমাদের ধানের শীষ। এই ধানের শীষের জন্য আমাদের দল মত আমরা যারা আছি সমর্থক বৃন্দ সকলেই আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে আমাদের মধ্যে এক অন্যের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, এটাই স্বাভাবিক। 17 বছর পরে যে নির্বাচন পেলাম, যে মধ্যরাতের নির্বাচনের মধ্যে দিয়ে আমাদেরকে ভোট ডাকাতি করেছে, যে ষড়যন্ত্রের নির্বাচনের মধ্যে 14 সালে নির্বাচনে কর্তৃত্ববাদীরা দখল করে দিয়েছে, যে নির্বাচনে আমাদের 24 সালের নির্বাচনে জনশূন্য মানুষ শূন্য ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এমন নির্বাচনকে আপনারা বাংলাদেশে চান? আমরা এমন নির্বাচন চাই না বলে আগামী 12 তারিখে নির্বাচন জননেতা তারেক রহমান এই সরকারকে প্রথমে বলেছিলেন ওই নির্বাচনের জন্য যত রকম সংস্থা করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে জননেতা তারেক রহমান আশ্বাস করেছেন। সেই আশ্বাসের মধ্য দিয়ে আগামী 12 তারিখে নির্বাচন আসছে। ওই নির্বাচন মধ্যরাতের নির্বাচন হবে না, ওই নির্বাচন কোনো দখলান্তের নির্বাচন হবে না, ওই নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার, ওই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে আমরা আমাদের নেতাকে নির্বাচন করব। তাই আপনাদের সকলকে উপস্থিত থাকতে হবে। আর শুধুমাত্র মা বোনেরা, আমার ভাই বোনের অভিভাবকরা, আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন, আজকে আমরা লক্ষ্য করছি এই ভোটকে যদি আমরা 80% ভোট না দিতে পারি তাহলে আমাদের যে সরকার আসবে অথবা যারা নেতৃত্ব থাকবে পার্লামেন্টে গেলে আপনারা যদি সেই সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে দিতে পারেন তাহলে আমাদের এই বিক্রম করে যদি স্বাভাবিক ভোটে এখান থেকে প্রার্থী পাঠান তাহলে মনে করবে এই এলাকাটা ধানের শীষের এলাকা না। কারণ স্বাভাবিকভাবে যদি একজন প্রার্থী যায় কিন্তু কবের পক্ষে 80% ভোট থাকলে তাহলে মনে করবে এই এলাকা বিক্রমপুর, এই এলাকা বিএনপির ঘাঁটি, এই এলাকা ধানের শীষের ঘাঁটি। সুতরাং উন্নয়নের প্রশ্ন আসলে, স্কুল কলেজের যাওয়ার প্রশ্ন আসলে, আমাদের স্টেডিয়ামের কথা প্রশ্ন আসলে, বিশ্ববিদ্যালয়ের কথা প্রশ্ন আসলে ওই সরকার অথবা ওই পার্লামেন্ট থেকে ভাববে ওই এলাকার বিএনপির ঘাঁটি। সুতরাং এদেরকে দেওয়া যায়। গত আওয়ামী লীগ সরকারের আমলে কোথাও কোনো কাজ হয় নাই। আমি যে রাস্তাগুলোর মধ্যে গেছি শামসুল ইসলামের আমলে যে রাস্তাটা করা হয়েছে ওই রাস্তাগুলি এখন